বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়াবাসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান। ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। বাংলাদেশস্থ কূটনৈতিক মিশনগুলো বললেও ভুল বলা হবে। বিভিন্ন রাষ্ট্র এখন তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশে চিন্তিত এবং উদ্বিগ্ন। সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হলো এর কারণ কি বলে মনে হয় আপনার কাছে? ইটস এ নাম্বার অফ ফ্যাক্টরস। এটার পিছনে আমরা দেখতে পারি সেটা এক নম্বর হলো যে আপনি দেখেছেন যে কিছুদিন আগেই একটা বড় একটা রায় হয়ে গেল অ্যাপেলেট ডিভিশনে। দুজনের ফাঁসি রায় হলো অ্যাপেলেট ডিভিশনে মানবতাবিরোধী অপরাধ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে। এবং তাদের এখন শুনানি চলছে, রিভিউ পিটিশন তারা করেছে। দিস ইজ ওয়ান ফ্যাক্টর যে জামাত শিবির তারা কখনোই, এবং এ পার্ট অফ বিএনপি উইল নেভার টেক দিস ইজিলি। তারা চেষ্টা করেছে বহুবার। তারা 5ই মে 2013-তে চেষ্টা করেছে, তারপরে ইলেকশনের সময় চেষ্টা করেছে, আগে এবং পরে। গত বছরের চেষ্টা, এই বছরেই বোধহয়, এই বছরে মাঝামাঝিতে 2014 আই বেগ পার্ট, যে 4 মাস যে বেগম জিয়ার যে অত্যাচার চলল সারা দেশের উপরে, তো তারা চেষ্টা করেছে, একটা উদ্দেশ্য তাদের ছিল যে সরকারকে উৎখাত করা অথবা শেখ হাসিনাকে খুন করা, মারা। সেই চেষ্টা কিন্তু এখনো তারা পারেনি, সেখানে সাকসেসফুল হলো না। দিস ইজ দেয়ার থার্ড অ্যাটেম্পট। যে তারা এই যে সংগঠনের কথাটা আপনি বললেন, যে আইএস বা হোয়াটএভার, কোত্থেকে আসলো এটা? হঠাৎ করে লন্ডনের 2টি মহিলা, বাংলাদেশ বংশোদ্ভূত, আর একটি মহিলা যার নাম আপনারা দেখেছেন, যিনি স্বীকারও করেছেন যে হ্যাঁ আমি বিভিন্ন বাংলাদেশে এটা সেটা করেছি। আগে ছিল মোসাদে ছিলেন, তারপরে তিনি আইএসের সঙ্গে ছিলেন কিছুদিন, তারপরে তিনি সিআইএর সঙ্গে কাজ এখনো করছেন, তিনি সিআইএর সঙ্গে, এফবিআই। তো এই যে কথাগুলো বলছি আমি, যে দ্যাট particular person, woman, she is partly responsible or at almost 50% responsible যে বাংলাদেশকে এই মুহূর্তে একটা অস্থিরতার ভিতরে ফেলানো হবে। যেটা প্রধানমন্ত্রী বলেছেন সেখানে সত্যটা কিছুটা আছে আমি বলবো। এই জন্য যে লন্ডনে আছেন এখন বিএনপি প্রধান, এবং সেখানে নিশ্চয়ই তারা চেষ্টা করবে বিভিন্নভাবে, বিভিন্ন সময় চেষ্টা করেছেন, যেহেতু ইতিহাসে সেটা বলে যে শেখ হাসিনাকে উৎখাত করা না, তাকে খুন করা, তাকে মারা। কিন্তু ইতিহাস তো প্রমাণ নয় না, ইতিহাসই তো প্রমাণ, ইতিহাসই তো বলে এটা যেটা হয়েছে পরপর 3 বার আপনি দেখছেন। ইতিহাস বা অভিজ্ঞতা যা বলছে, একটি ঘটনা তো ঘটনা যখন আপনি বিচার করবেন তখন তো আসলে প্রমাণ চাই। না, অতীতে এটি ঘটেছে বা অতীতে সে করেছে সেটি দিয়ে তো হবে না। প্রমাণ আছে বলে তো আজকে আমরা যুদ্ধাপরাধের বিচার করতে পারছি, রাইট? এবং এই জন্যে যে আমরা প্রশংসা পাচ্ছি সারা পৃথিবীতে, সেই প্রমাণটার জন্য একটু সময় দিতে হবে আপনাকে। আমরা পেয়ে গেছি, প্রমাণ পাচ্ছি। কিন্তু কেউ বলছেন যে আপনি যখন বলে দিচ্ছেন যে স্পেসিফিক যে এই গোষ্ঠী বা এরা কাজটা করেছে, যদি তারা কোনো কারণে এর সঙ্গে যুক্ত না হয়, তাহলে আসলে যারা করেছে তাদের তো আমি সেটা এসকেপের পথ তৈরি করে দিচ্ছেন। দেখুন, এটা তো হচ্ছে যে লুক, ক্রিমিনোলজিতে যারা ক্রাইম ইতিহাস পড়ে বা করে বা লেখে, ক্রিমিনোলজি আপনার এটা এমন একটা বিষয়, সেখানে ইয়েস ইউ আর রাইট, আপনার সেই প্রশ্ন রাইট, যে প্রমাণ, সেই প্রমাণটা বের করতে হবে, এবং সেই চেষ্টা এখন চলছে। কিছুটা হয়েছে যে একটা সাইটে আপনার যখন বলা হলো, প্রশ্ন করা হচ্ছে বারবার, সেই সাইটটাই বন্ধ করে দিয়েছে তারা, আর তারা সেই সাইটটা নেই সেখানে। আর যে ভদ্রমহিলার কথা বললাম আমি, ভদ্রমহিলা, সে কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে। এবং যে কারণে এটা তো এখন আপনি বিভিন্ন জায়গা মিডিয়াতেই পড়ছেন, যে কারণে
অস্ট্রেলিয়া হঠাৎ তারা ক্রিকেট টিম তুলে এখান থেকে তারা খেলা বন্ধ করে দিল। জি। সেই একদিন পরেই দেখেন অস্ট্রেলিয়াতে তাদের প্রধান পুলিশ স্টেশনের সামনে দুটো লোককে খুন করা হলো। এরপরে আরেকটা খুন হলো ইয়েতে আপনার ওদের ক্যানবেরাতে। তো তাতে কি অস্ট্রেলিয়াকে আমরা বলবো যে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে? যেহেতু বাংলাদেশ এটা, আমাদের এখানে কিছু সমস্যা আমাদের আছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সমস্যা সত্ত্বেও যে আমরা যেভাবে ইকোনমিক্যালি এগিয়ে যাচ্ছি, অর্থনৈতিকভাবে যে আমরা উন্নতি করছি, এটা সবাই বলছে বিস্ময়। একটা বিষয় বলছে ওয়ার্ল্ড ব্যাংক, বিষয় বলছে ইউনাইটেড নেশনস, বিষয় বলছে আপনার ইউনেমেনি IMF। তখন এই মুহূর্তে কেন এই চেষ্টাটা করা হলো? এটা নিশ্চয়ই একটা গোষ্ঠী। লুক, যখন আপনি বললেন ক্রিমিনোলজির কথা, সেখানে এই জিনিসটা কিন্তু আছে যে একটা উদ্দেশ্যটা আপনাকে খুঁজে বের করতে হবে, যেটা কিন্তু আবার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যখন আমরা এই নিয়ে তর্ক করছিলাম আপনার ইয়েতে কি বলে জার্মানিতে, যারা আমাদের ফাইন টিউন করলেন, তখন তারা এই কথাটাই বলছিলেন যে এইখানে উদ্দেশ্য লাগে না। If you see somebody, a witness, you need a witness only. One witness, he or she has seen somebody committing a crime against humanity or genocide, that one witness is enough to make him guilty in the eyes of the law, in the court. কাজে সেটা হলো ওইটা। প্রশ্ন আপনাকে করতে চাই যে যেটি নিয়ে অনেকেই কনসার্ন ব্যক্ত করেছেন বা শঙ্কিত, যে বিদেশিরা যেভাবে উদ্বেগ উৎকণ্ঠা ব্যক্ত করছে, তার একটা প্রভাব, নেতিবাচক প্রভাব আমাদের অর্থনীতির উপরও পড়তে শুরু করেছে বা পড়বে বলে। একজন ডিপ্লোমেট হিসেবে আপনার কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে, আপনি কি মনে করেন কিনা যে বিদেশিরা আশ্বস্ত হবে যে কথায়, বা আশ্বস্ত হয়েছে যেভাবে অ্যাক্ট করছে সরকার বা সরকারের যে ভাষ্য বা আপনার যে ভাষ্য, তাতে তারা আশ্বস্ত হতে পারছে কিনা যে তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে বা তাদের কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা মত অবস্থা নেই? এখানে খুব সহজ উত্তর দিচ্ছি আমি। যে কথাটা বললাম অস্ট্রেলিয়ার কথা, আমেরিকাতে গত 10 দিন আগে আপনার 9 জন ছাত্রছাত্রীকে মারা হলো। আর এভরি সেকেন্ড ডে দেয়ার ইজ এ মার্ডার, 2, 3, 4 মার্ডার্স। ওয়াশিংটন ডিসিতে প্রত্যেকদিন 8টা করে খুন হচ্ছে, অ্যান্ড মোস্ট অফ দেম আর ব্ল্যাক আফ্রিকানস। আমেরিকা কি জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে? কেউ বন্ধ করেছে? এই জন্যই বলছি বারবার, আপনাকে খেয়াল করতে হবে কথাটা, যে একটা উদ্দেশ্য প্রণোদিত কিছু গোষ্ঠী এটা করছে এখানে, এবং সেটাই তারা আমরা ধরে ফেলেছি। আপনি বলতে আমি বুঝাচ্ছি যে বাংলাদেশ রাষ্ট্রে কেউ তো বলেছেন যে বাংলাদেশে জঙ্গি আছে। আই এম কামিং টু পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে যে প্রায় নিয়মিতই আপনি জঙ্গি ধরছেন অস্ত্র সহ। আপনার হ্যাঁ ধরছি না, অবশ্যই দ্যাট ইজ আওয়ার ক্রেডিট। যেখানে আমরা অ্যালাউ করছি না, করতে দেবো না, আমরা হতে দিইনি। যতক্ষণ এই সরকার ক্ষমতা এসেছে আমরা জঙ্গি উঠতে দিইনি, তারা উঠতে পারেনি, পারবেও না। এখন যখন আপনি বলবেন যে বাংলা ভাই হচ্ছে মিডিয়ার সৃষ্টি, কেউ কেউ বলছেন যে আপনি আবার জঙ্গি ধরছেন বা জঙ্গি আছে বলছেন, সেটি আন্তর্জাতিক সহানুভূতি সমর্থন পাওয়ার জন্য, যে আপনি একটা তৎপরতাও দেখাচ্ছেন। দেখেন, লোক ইউ ক্যান মেক মেনি স্টোরিজ। স্টোরি হচ্ছে যে আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি যে বাংলাদেশে যারা বিদেশিরা আছেন তারা শুধু আসছেনই না, তারা ব্যবসা করছেন। আপনি জানেন কি যে এবারে আমরা গার্মেন্ট অর্ডার পেয়েছি 15% মোর, 15%, 15% মোর বেশি অন্যান্য বছরের চেয়ে, ফর দ্য ক্রিসমাস। 1 নম্বর। 2 নম্বর হলো যে পরশু দিন 5,000 বিদেশি বাংলাদেশে এসছে। মেজরিটি অফ দেম আর চাইনিজ, 5,000। তার ভিতরে চাইনিজ, আমেরিকান আছে, ব্রিটিশ আছে, ফ্রেঞ্চ আছে, ইটালিয়ান আছে। আমি জানি না, কিন্তু রিসেন্টলি তো বায়ার্সদের মিটিং হওয়ার কথা ছিল, এখানে হয়নি। এবং হয়নি ঠিকই, কিন্তু গার্মেন্টস মালিকরা বলছেন যে প্রচুর বায়ার এখন তাদের আসবার কথা, অনেক বড় বড় গ্রুপ তারা আসছেন না, এবং তাদের এখানকার ইটস এ ম্যাটার অফ টাইম। আমি যদি নেগেটিভলি দেখি সবকিছু তাহলে হবে এটা, বাট আই এম নট গোইং টু সে নেগেটিভলি। এটা আমার যা চিন্তাধারা বা আমি যা যতটুকু জানি বা বুঝি, এটা একটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যে লোক এখানে আসছে, এবং দেখুন 24 ষড়যন্ত্র কি লোকাল না আন্তর্জাতিক? লোকাল এটা করছে, লোকাল লোক করছে আন্তর্জাতিক অবস্থায় ক্ষেত্রে, তারা বিদেশে গিয়ে এগুলো করছে। যেটা আপনাকে বললাম, আমি একটা শেষ করি এই কথাটা বলে। দেখুন যে আপনার যে দেশে কয়েকটি দেশ যারা এই নিয়ে বেশি হয়েছে করেছে,
যেমন আপনি ব্রিটেনের কথা বল, যুক্তরাজ্যের কথা প্রথমে বলি আমি, সেই যুক্তরাজ্যকে আজকে আমি বলছি যে কি, যে বলা হতো সাধারণত যে পাকিস্তানকে আমরা এখনো বলি যে এপিসেন্টার অফ টেরোরিজম পাকিস্তান, তারা রাইট। এখন ইউ অ্যাড টু আদার সেন্টার্স, টু আদার সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, যুক্তরাজ্যের লন্ডন এবং বার্মিংহাম এবং লন্ডনে, ইস্ট লন্ডনে আজকে মসজিদে যেভাবে এই জঙ্গিবাদের তথ্য বা কথাবার্তা শেখানো হচ্ছে মৌলানাদেরকে দিয়ে, সেটা অবিশ্বাস্য। আপনি না গেলে বুঝতে পারবেন না। ইউ গো দেয়ার, এবং আপনি যান এখানে একবার কষ্ট করে দেখবেন সেখানে তারা কি শেখাচ্ছে। 2 বছর আগে মনে আছে আপনার যে অন্ধ একটা মৌলানা, অন্ধ, তাকে আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হলো বিকজ হি ডিড সামথিং রিপোর্টেডলি সামথিং ইন আমেরিকা। তাকে তার বিচার চলছে আমেরিকাতে, এখন নিয়ে গেছে আমেরিকাতে। অ্যান্ড হি ওয়াজ অ্যান ইমাম অফ ওয়ান অফ দ্য মস্ক ইন লন্ডন। কাজে লন্ডনে যদি যুক্তরাজ্য এত বেশি কথা বলছে, তারা ভাবে যে এখনো তারা সেখানে সূর্যাস্ত যায় না। দ্যাট ইজ নট ট্রু। সেই দিন নাই। ইটালির জিডিপি ইজ হায়ার দ্যান যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, মনে রাখা উচিত তাদের। দে আর ডুইং গ্রেট হার্ম টু দিস কান্ট্রি বাই ডুইং অল দিস। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, যে দেশ মঈনুদ্দিনের মতো একটা খুনি কনভিক্টকে যারা আশ্রয় প্রশ্রয় দেয়, তাদের কোনো মোরাল অথরিটি নেই যে বাংলাদেশে তোমরা যেও না। যেমন ধরুন এই একটি যে 22-24 জন ব্রিটিশ এখানে এসেছিলেন এই বেশ কিছুদিন আগে, তারা সিলেটে গেছেন, বেশ কুমিল্লা গেছেন, আর ওকে ঘুরে এসেছেন। তারা এসে বলেছেন যে ঢাকায় এসে বলেছেন, না আমাদের তো কোনো রকম সমস্যা হয়নি, উই ডোন্ট সি এনি জঙ্গি তৎপরতা বাংলাদেশে। কাজে কেন এই কথাটা উঠছে বারবার, সে কথাটা আমরা বুঝতে পারছি না। এটা ব্রিটিশ, দে আর ব্রিটিশ, কিন্তু তারা বলছে এটা। তাহলে সেই অবস্থায় আপনি কি করে বলছেন যে কূটনৈতিকভাবে বিদেশে যারা এভাবে বিভিন্ন রকমের মানে বিদ্বেষ ছড়াচ্ছে আমাদের বিরুদ্ধে, দে উইল নট বি সাকসেসফুল। আগে সাকসেসফুল হয়নি, এবারও সাকসেসফুল হবে না। ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর। জি, আপনার যে বিষয়, এই বিষয় নিয়ে অনেকভাবে দেখা যেতে পারে। কতগুলো বিষয়ে আমি আসলে বলতে পারবো না, কারণ আমার সেই বিষয়ে যে ধরনের জানাশোনা দরকার সেটা নেই। আর দ্বিতীয় হচ্ছে যে একাডেমিক হিসাবে আমার কতগুলো বাধ্যবাধকতা আছে। প্রথম হচ্ছে যে আমি দল ভিত্তিক কোনো প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করি না এখন পর্যন্ত, যার ফলে কোনো দলের পক্ষে সাফাই গাওয়া যেমন সম্ভব না, কাউকে বিপক্ষে যাওয়া সম্ভব না। তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা যখন তুলনা করি, সেই তুলনা অনেক সময় সুবিধা অনুযায়ী করি। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা যখন কথা বলি, তখন কথা বলার সময় আমরা যেটা আমার সাথে লাগে, যদিও সেটা মাঝে মাঝে একেবারেই বিপরীত হয়ে যেতে পারে। যেমন একদিকে যদি বলা হয় যে জঙ্গি বাড়ছে, আবার অন্যদিকে জঙ্গির অবস্থিতি নাই, তাহলে দুটো পরস্পরের বিপরীতে অবস্থান করে। তো এই রকম পরিস্থিতিতে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশে যখন আলোচনা করব, তখন কতকগুলো বিষয় আমাদের খেয়াল রাখা দরকার। প্রথম বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে জঙ্গি বা চরমপন্থী চিন্তা বা ধারণা এবং মনোসংযোগের সাথে সংযুক্ত নয়। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, তারা মনে করে তাদের যদি অধিকার থাকে, তাদের যদি খাওয়া পড়ার নিশ্চয়তা থাকে, তাদের যদি স্বাভাবিক জীবনযাপন করার উপস্থিতি থাকে, তাহলেই তারা খুশি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে সেটি হচ্ছে যে বাংলাদেশের একটা অসীম সম্ভাবনাকে নিয়ে সবাই চিন্তা করে এবং সেইভাবেই চিন্তা করে, এবং বাংলাদেশের মানুষ সবসময় ইতিবাচক কায়দায় চিন্তা করে। তৃতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষ এ পর্যন্ত দেখিয়েছে যে তারা তাদের নিজস্ব পন্থায় আসলে এক ধরনের বেঁচে থাকার সাথে সাথে তারা এক ধরনের অগ্রগতি সাধন করতে পারে, যার ফলে আমরা দেখছি যে ক্রমাগতভাবে অর্থনীতির এক ধরনের অগ্রগতি ঘটেছে এবং সমাজের এক ধরনের অগ্রগতি ঘটেছে, এটা সরকার নিরপেক্ষভাবে। এবং সেটার ক্ষেত্রে যদি লক্ষ্য করেন, তাহলে বিস্ময় কথাটা যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখন প্রশ্ন করতে হবে এই পরিস্থিতিতে, অর্থাৎ হচ্ছে যে সামাজিক যে অগ্রগতি ঘটলো বা আপনার মোট দেশজ উৎপাদনের যে অগ্রগতি ঘটলো, সেখানে আসলে রাষ্ট্র কতটুকু ভূমিকা রেখেছে এবং মানুষ আসলে কতটুকু ভূমিকা রেখেছে। আমরা মনে করি যেটা এটাকে অটো পাইলট রেট অফ গ্রোথ, অর্থাৎ কিরকম, যেমন হচ্ছে যে আপনি
যেটা গ্রোথকে যদি আপনি ভাঙেন তাহলে কি দেখবেন, মোট দেশজ উৎপাদন আমরা 4টা অংশ থাকে। একটি হচ্ছে ভোগ বা কনজাম্পশন, একটা হচ্ছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, একটি হচ্ছে যে সরকারি ব্যয়, এবং চতুর্থ হচ্ছে যে আমদানি রপ্তানির এই পরিশেষ। সেটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে আমাদের দেশে কি ঘটেছে, আমাদের দেশে গ্রাম থেকে মানুষ শহরে এসেছে অথবা বিদেশে গেছে। তার মানে হচ্ছে যে তার ফলে একটা রেমিটেন্স এসেছে, ভোগ বেড়েছে, এবং ভোগ বাড়ার সাথে সাথে আমাদের প্রবৃদ্ধি ঘটেছে, যেটি আমরা বর্তমানে লক্ষ্য করছি। কারণ আমাদের মূলত মোট দেশজ উৎপাদনের যে অগ্রগতি সেটি হচ্ছে যে শ্রমিকের যে পাঠানো আয়, সেটা বাংলাদেশের ভেতরে হোক বা বাংলাদেশের বাইরে থেকে হোক। তার মানে সরকার কতকগুলো জায়গায় ভূমিকা রেখেছে, সেখানে কিন্তু অগ্রগতি হয়েছে, যার ফলে আমাদের মোট রপ্তানিযোগ্য পণ্য কিন্তু দুটোর বেশি নাই। একটি হচ্ছে যে তৈরি পোশাক, আর একটি হচ্ছে যে আমাদের ফার্মাসিউটিক্যালস, অর্থাৎ হচ্ছে যে ঔষধ। এবং সেখানে সরকারের প্রত্যক্ষ সহযোগিতা থাকার ফলে এবং পরিস্থিতি অনুকূল থাকার ফলে মানুষের উদ্যোক্তা পরিচয়ের কারণে বেড়েছে। কিন্তু ভবিষ্যতে এসে আমরা এখন কি পরিস্থিতিতে দাঁড়িয়েছি, আমরা লক্ষ্য করছি যে গত কয়েক বছর ধরে প্রবৃদ্ধি 6% মধ্যে আটকে আছে, বিনিয়োগও আটকে আছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে আমরা আজকে যদি আপনি লক্ষ্য করেন সরকারি হিসেব নেন, যদিও এই দারিদ্র মাপার হিসেব নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, কিন্তু তাও যদি ধরেন তাহলে প্রতি 4 জনে 1 জন মানুষ দারিদ্র সীমার নিচে আছে। দ্বিতীয়, যদি আপনি খেয়াল করেন আমাদের মতো দেশে বেকারত্ব বাড়ার কথা না, কিন্তু কারণ হচ্ছে যে যেহেতু বেকার ভাতা নেই, আমাদের মতো দেশে বেকারত্ব বেড়ে যাচ্ছে। এবং তার মধ্যে যদি আপনি লক্ষ্য করেন তাহলে যুব বেকারত্ব বাড়ছে, তার মধ্যে যদি লক্ষ্য করেন তাহলে শিক্ষিত যুব বেকারত্ব বাড়ছে। তৃতীয়, যদি খেয়াল করেন আমাদের যে সামাজিক অগ্রগতি যেটুকু ঘটেছিল গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি সামাজিক খাত, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, এবং মন্ত্রীরাও এই বিষয়গুলো অভিযোগ করেছেন যে বাজেটারি এই আপনার যে বাজেটারি গ্র্যান্ট দেওয়া হয় সেটা, অর্থাৎ হচ্ছে বরাদ্দ দিন দিন হ্রাস পাচ্ছে। তার সাথে সাথে যদি রপ্তানি বাণিজ্যের দিকে যদি লক্ষ্য করেন তাহলে যে কোনো সময়ের তুলনায়, আমরা তো গতবারও রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করিনি, এবারও যে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না যে পরিমাণ পর্যন্ত আমাদের পরিসংখ্যান আছে। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যেটা আমরা অর্থনীতির ছাত্ররা বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে অর্থনৈতিক যে আউটকাম সেটার ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় খুব গুরুত্বপূর্ণ। এবং যার ফলে আপনি যদি খেয়াল করেন আরেকভাবে যদি দেখেন তাহলে দেখবেন যে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য বেড়ে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে যে আপনার যে পরিমাণ ক্যাপিটাল তৈরি হচ্ছে সেটা ইনভেস্টমেন্ট হচ্ছে না এবং বাইরে যাচ্ছে, তার মানে পুঁজির পাচার হচ্ছে। তার মানে হচ্ছে যে ব্যবসায়ীদের মধ্যে আস্থাহীনতা আমরা কিন্তু আগের থেকেই লক্ষ্য করছি। তো এই রকম পরিস্থিতিতে আমাদের আসলে লক্ষ্য করার বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের যে অপরিসীম সম্ভাবনা, সেই সম্ভাবনায় রাষ্ট্র এবং তার সরকার কি ভূমিকা যথেষ্ট পরিমাণে রাখছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র এবং জনগণের মধ্যে যে চুক্তি, অর্থাৎ হচ্ছে যে যেটা সোশ্যাল কন্ট্রাক্ট, সেখানের ক্ষেত্রে দুটো বিষয় লক্ষ্য করার মতো। একটি বিষয় হচ্ছে যে আপনার পজিটিভ ফ্রিডম, আর একটা হচ্ছে নেগেটিভ ফ্রিডম। অর্থাৎ রাষ্ট্র আপনার কাছে ভিতরে এমনভাবে ঢুকবে না যার ফলে আপনার ব্যক্তি স্বাধীনতায় ক্ষতি হয়। আমরা দেখছি হচ্ছে যে বাংলাদেশের যদি বাজেট আলোচনা করি, যে বিষয়ে আমি জানি, সেটা দেখবেন যে অনুন্নয়ন ব্যয় দিন দিন বেড়ে যাচ্ছে। আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করেন তাহলে দেখবেন হচ্ছে যে আপনার আর বাজেটের দুটো অংশ বাংলাদেশে। বাজেট আলোচনার মধ্যে আবার একটু যেতে যেতে অনেক দূরে চলে যেটা যাচ্ছি। বলছি হচ্ছে যে সরকারি যে কর্মকর্তা, বিশেষ করে যাদের আসলে ক্ষমতা খাটানোর ব্যাপার আছে, তাদের খাতে ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। তার মানে সরকার অনেক ক্রমশ আপনার ব্যক্তির যে স্বাধীনতার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি করছে। এবং তৃতীয় যে সমস্যা যেটি হচ্ছে যে আমাদের এইখানে আমরা প্রতিদিন লক্ষ্য করছি, বিশেষ করে আমাদের খাতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে যেমন ব্যাংকের ক্ষেত্রে বা অন্য জায়গায় প্রতিষ্ঠানগুলো ভেঙে যাচ্ছে। আপনি যে সংকট নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম সেটির সঙ্গে
এইটির সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে যে আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে, যেখানে আমি যেতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে জঙ্গি মনোভাবত্ব নাই, সেটা আপনি বলেছেন শুরুতেই। দ্বিতীয় হচ্ছে যে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হতে পারে। সেই জন্য এই সমস্ত বিষয়গুলো যদি আপনি অ্যাড্রেস করা দরকার, এবং সাথে সাথে আপনার এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে আসলে আপনার এক ধরনের রাজনৈতিক পরিবেশ পরিসর থাকে, অর্থাৎ ডেমোক্রেটিক স্পেস থাকে। সেটা যদি না থাকে, যেমন সাম্প্রতিককালে লক্ষ্য করুন যে সমস্ত জায়গায় পরিবর্তনগুলো ঘটেছে, যেমন এইবার তিউনিসিয়াকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যে সমাজের বিভিন্ন অংশ এসে তারা এটা করেছে। তেমনি আবার আপনি যদি দেখেন নেপালে এক ধরনের মিডিয়েশন করেছে, নেপালে এক ধরনের অগ্রগতি হয়েছে। সকল রাজনৈতিক শক্তি মিলে আমাদের দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম সরাসরি ভোটে নির্বাচিত হয়ে তারা একটি কনস্টিটিউশন রচনা করেছেন। তার মানে হচ্ছে যে আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যদি বাংলাদেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হয় তাহলে অবশ্য করণীয় হচ্ছে যাতে এই ধরনের চরমপন্থা তৈরিকারক যে সমস্ত বিষয় সমাজে এখন বিরাজ করছে সেগুলো যেন না থাকে। অর্থাৎ গণতান্ত্রিক অধিকার যেমন একই সঙ্গে দরকার, তেমনি অর্থনৈতিক বিকাশের জন্য রাষ্ট্রের ভূমিকা দরকার। এই জায়গায় জাস্ট দুই লাইনে যদি আপনি উত্তর দেন, এই যে সাম্প্রতিককালে গত ঈদের সময় থেকে যে সংকটটা তৈরি হয়েছে, দুজন বিদেশি নিহত হলেন, অনেকে এখানে আসতে চাইছেন না, ক্রিকেট দল থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠান, কোনো দেশের জাতীয় দিবস পর্যন্ত এখানে উদযাপিত হলো না, সব মিলিয়ে বা নাগরিকদের নিরাপত্তার জন্য তারা এক ধরনের রেড অ্যালার্ট জারি করছে। আপনি কি মনে করছেন যে এই ক্ষেত্রে যেটুকু পদক্ষেপ বাংলাদেশের দিক থেকে নেওয়া হয়েছে সেটি যথেষ্ট কিনা, বা এর আলটিমেট ইফেক্টটা কি হতে পারে আমাদের? আমার কাছে মনে হয় দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে অবশ্যই অনেক কিছু নিরাপত্তা ঘটিত ব্যাপার, সেগুলো অবশ্যই সরকারের নিজের মধ্যে রাখতে হবে, কারণ সব বিষয় তো জনগণকে প্রকাশ করা যাবে না। কিন্তু সরকারের যে মনোভঙ্গি সেখানে কিন্তু এক ধরনের কন্ট্রাডিকশন আছে। যেমন হোম মিনিস্টার একটা কথা বলছেন, যেটা আমরা পত্রিকায় দেখেছি, ফরেন মিনিস্টার আর একটা কথা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এক ধরনের কথা বলেছেন, পরবর্তী সময় এসে ব্রিটিশ রাষ্ট্রদূত এক ধরনের কথা বলেছেন। এবং এর সাথে সাথে যদি পত্রপত্রিকায় লক্ষ্য করেন, যে সমস্ত কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে বিদেশিরা কর্মরত আছেন তাদের যে সাক্ষাৎকার ভিত্তিক যে সমস্ত পত্রপত্রিকায় যে ধরনের রিপোর্ট এসেছে তাতে এক ধরনের শঙ্কার তৈরি হয়েছে। এবং আমি যেটা আগের থেকেই বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে বিজনেস কনফিডেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং সেইখানে কিন্তু একটা শঙ্কার দোলা হচ্ছে, যেটা বাংলাদেশের মতো অগ্রগতিশীল দেশের জন্য কিন্তু আপনার শুভ দিক নির্দেশ করে। অ্যাম্বাসেডর রহমান, দেখুন, আমরা উনি যা বলেছেন বেসিক্যালি ইকোনমিক পার্ট নিয়ে তিনি অনেক কথা বলেছেন, সেগুলো প্রণিধানযোগ্য। তবে বোধহয় ও নিয়ে আমি এখানে কথা বলবো না, কারণ আমাদের যে টপিক অফ ডিসকাশন বোধহয় ইফ আই হ্যাভ ঠিক আছে, উনি জাস্টিফাই করেছেন যে এই কজগুলো থাকলে জঙ্গিবাদের উত্থান বিকাশের পথটা প্রশস্ত হয়। নেসেসারিলি সো, মানে এই নিয়ে আমি কোনো ডিবেটে যাচ্ছি না। ইকোনমিক ইস্যুজের সঙ্গে পলিটিক্যাল ইস্যুজও বলেছেন, নট নেসেসারিলি সো, সেটা আমি বলছি। এটা জঙ্গিবাদ বিভিন্ন কারণে হয়। ওয়ান অফ দ্য ফ্যাক্টর যেটা তিনি বলেছেন, ইয়েস দ্যাটস রাইট। উনি দুটো ফ্যাক্টর বলেছেন, একটি ইকোনমিক আর একটি পলিটিক্যাল। মানে আপনি এর সঙ্গে অন্য কোনো মাত্রা যুক্ত করতে চাইলে? আমি যোগ করব না। আমি কিন্তু আপনার মেইন থিমে থাকবো, আমি মেইন ফোকাসে থাকবো। আমি যে কথাটা নিয়ে আপনি তুলেছেন, প্রশ্ন করেছেন, এবং সেটাই আমরা কথা বলবো। যে বিদেশিদের, বাংলাদেশিরা যারা বাইরে আছেন তারা কিছু চিন্তিত থাকতে পারেন, কিন্তু আমাদের এটাও দেখতে হবে একই সঙ্গে যে আমাদের রেমিটেন্স কিন্তু বাড়ছে, কমছে না। তাদের যদি এত ভয় ভীতি থাকতো যে না আমার টাকা গেলে পরে ওখানে নষ্ট হয়ে যাবে, চোরাচুরি করবে, না, রেমিটেন্স বাড়ছে। এখন যেটা কমেছে কি সেটা আপনাকে দেখতে হবে, খেয়াল করেন আপনি। খুব সূক্ষ্ম কথা বলছি আমি, কমেছে কি? যে বাংলাদেশের ভিতরে যে বিকাশ বলে একটা যে বিখ্যাত জিনিস সৃষ্টি হয়েছে, সারা পৃথিবীতে এটা
ওবামা সাহেব কেনিয়া গিয়ে বলে আসলেন আবার বিকাশ। আমি একটু অবাক হয়ে গেলাম। শুধু বিকাশ না, ওভারঅল মোবাইল ব্যাংকিং নিয়ে বলেছেন। বিকাশ বিকাশ নামটা তার নিয়েছেন। মধ্যে আছে মোবাইল না না, ব্যাংকিং বাট এর মধ্যে। জিল্লুর তিনি বিকাশের নামটা নিয়েছেন, আমি সেটা বলছি। সেই বিকাশে আগস্ট মাসের রেমিটে আপনার যে কি বলে অর্থ চলাচল প্রায় 25% কমে গেছে। এটা চিন্তা করেন একটু, চিন্তা করেছি আমরা, ভেবেছি আমরা, আলাপ করেছি আমরা। খেয়াল করেননি অনেকেই, ছোট্ট আকারে একটা খবর বেরিয়েছিল খবরের কাগজে, সেটা হলো যে দেখুন আমরা কিন্তু একটা গোষ্ঠীর সঙ্গে এখন জড়িত। সেই গোষ্ঠী সৃষ্টি করেছে আমেরিকান ট্রেজারি ডিপার্টমেন্ট। সেটা হলো যে দিস রিলেটস টু যে আপনার কি বলে আপনার অর্থ পাচার করা, মানি লন্ডারিং এর যে মানি লন্ডারিং। তো মানি লন্ডারিং এর ক্ষেত্রে কিছু 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 অ্যাকশন নিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সেখানে তারা বলেছেন প্রত্যেকটা যারা বিকাশ সেখানে আছেন যে এরকমের কোনো টাকা যদি তোমাদের কাছে আসে সেই টাকাটা তোমরা গ্রহণ করবে না, বিদেশ থেকে আসবে। সে কিছু কিছু ফ্যাক্টর তারা বলেছে, কিন্তু সেগুলো আমি জানি না। এবং সেই টাকাগুলো আসেনি, কিন্তু এটা খেয়াল করবেন আপনি। সেই টাকা কাদের টাকা? সেটা হলো টেররিস্ট মানি। সে টাকাটা পাকিস্তান মিডল ইস্ট থেকে এসছে, মোস্টলি আসতো। এবং ব্রিটেন হচ্ছে সবচেয়ে বড় সেন্ডার অফ দিস মানি, গ্রেট ব্রিটেন। আমি গ্রেট, আই শুড নট সে গ্রেট এনিমোর। যুক্তরাজ্য, কথাটা খেয়াল করবেন। কাজে আমি যে জিনিসটাকে বলার চেষ্টা করছি যে এর ভিতরে যেখানে আমাদের প্রপার লিগাল রেমিটেন্স বাড়ছে, ইন্টারনাল বিকাশের যে আপনার টাকা পয়সা যাচ্ছে সেটা কমে গেছে। কিন্তু এই কারণে কমে গেছে যেহেতু সরকার গেভ সার্টেন কন্ডিশনস, এরকমের টাকা তোমরা গ্রহণ করবে না এবং আমাদের খবর দাও। এবং কিছু খবর আমরা পেয়েছি, এবং সরকারের বাংলাদেশ ব্যাংকে একটা বড় একটা আপনার কি বলে একটা কমিটি করা হয়েছে, কাইন্ড অফ নট এ কমিটি বাট এ সেকশন করা হয়েছে, যে তারা এটাকে শুধু এইটা দেখার জন্যে যে মানি লন্ডারিং হচ্ছে কি হচ্ছে না, কে করতে পারে বা পারছে না। তো এই যে অবস্থা থেকে আমরা এখন চেষ্টা করছি, আমরা ভেবে যাচ্ছি যে কথাটা আপনি বললেন যে মানুষ এখানে কিছু আসছে না, মানুষ আসছে। আপনার 2-3টে কনফারেন্স হবে এই মাসের শেষে, নভেম্বর মাসে কনফারেন্স হবে। অলরেডি দে হ্যাভ বিন ফিক্সড। রাইট নাও দ্যার ইজ এ কনফারেন্স গোয়িং অন, এই মানি লন্ডারিং এর উপরেই চলছে একটা কনফারেন্স রাইট নাও। হ্যাঁ, কিছু লোকজন আসেনি, এবং কারা আসেনি? যুক্তরাজ্য থেকে আসেনি তারা। আপনি যদি আমি আবার একটু অন্য, আপনি যেহেতু একজন ডিপ্লোম্যাট হিসেবে দীর্ঘকাল ধরে কাজ করছেন, আপনি যুক্তরাজ্যকে এভাবে মানে পাল্টা অভিযোগ করে বা তাদের উপরে নানা ধরনের দায় চাপিয়ে আপনি আসলে শেষ পর্যন্ত নিজে মানে পার পাবেন কিনা বা নিজে কতটা টিকে থাকতে পারবেন? আমি টিকে থাকতে হয়তো পারবো, আমি সেটি বলছি, কিন্তু আমি টিকে থাকতে হয়তো পারবেন। মানে এই লড়াইটা কি বাংলাদেশের জন্য, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যেভাবে এগুচ্ছে, যে জায়গায় দাঁড়িয়ে আছে, যেটি ডক্টর তিতুমীর বলছেন বা আপনিও বলেছেন, সেখানে এই বাড়তি লড়াইটা এফোর্ড করতে পারে কিনা বাংলাদেশ? অন দি কন্ট্রারি। কেমন? আমার চিন্তা হচ্ছে যে এই যেটা দেখেছি আমরা, দেখুন বাংলাদেশের সৃষ্টি থেকে আপনি একদিকে জামায়াত এবং বিএনপির সঙ্গে এখানে লড়াই করছেন, তাদেরকে আপনি একেবারে মার্জিনালাইজ করে ফেলছেন, অন্যদিকে আপনি এখন আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের বিরুদ্ধে লড়াই ঘোষণা যদি করেন। আমরা মার্জিনালাইজ করছি, আমি সরকারের কেউ না, সরকার মার্জিনালাইজ করছে না, যে অন্যায় করছে তাকে ধরা হচ্ছে। আর আপনি যে কথাটা বললেন যে না, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আমাদের কোনো রকমের সমস্যা নাই, এক্সেপ্টিং যে যুক্তরাজ্য এক কথা বলছে বা যুক্তরাষ্ট্র ঠিক উল্টা কথা বলছে। আমেরিকান গভর্নমেন্ট বলছে যে তোমাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতে চাই, সন্ত্রাসকে আমরা ধ্বংস করতে চাই। এটা যুক্তরাজ্য কখনো বলছে না। আমি আপনাকে এই পার্থক্যটা দেখানোর চেষ্টা করছি আমি, যে তার মানে এই নয় যে যুক্তরাজ্য আমাদের বন্ধু না। অফকোর্স তারা আমাদের বন্ধু, তারা ইম্পোর্ট করছে,
তারা এক্সপোর্ট করছে, তারা সব কিছু করছে, কিন্তু হঠাৎ তারা কেন এই যে কতগুলো কথা নিয়ে তারা এত বেশি উজ্জীবিত হয়ে উঠলো সেটা আমার কাছে অজানা। একটা জিনিস আছে, সেটা হলো যে যুক্তরাজ্যে যে মসজিদি পলিটিক্স হচ্ছে, সেই পলিটিক্সটা তাদের বন্ধ করতে হবে, এবং এটা আমার বলার অধিকার আছে। যেমন আমার অধিকার আছে যে মইনুদ্দিনকে আপনারা ফেরত দেন আমাদের কাছে, হি ইজ এ কনভিক্ট ওয়ার ক্রিমিনাল, আপনারা তাকে ঘরে বন্দি আপনারা রেখে দিয়ে আপনারা বাংলাদেশের উপরে কথা বলছেন। দিস ইজ জাস্ট নট অন। তিতুমির যেমনটা ডেমোক্রেটিক স্পেসের কথা বলেছেন, এই ঘটনার এই যে দুজন বিদেশি মারা যাওয়ার পরে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমও এই বলছে যে এই সমস্যার সমাধান আসলে বাংলাদেশে যে রাজনৈতিক দুর্যোগ আছে বা বিরোধ আছে, বিবাদ আছে বা সমস্যা আছে, সেটি সমাধান না করলে আসলে এই সমস্যার সমাধান হবে না। সেই জায়গায় আপনার মত কি? দেখুন, এবং সেখানে ডক্টর তিতুমির টিউনিশিয়ার 4টে সংগঠনের নোবেল প্রাইজের কথা উল্লেখ করেছেন, তাদের যে ভূমিকা, তো বাংলাদেশেও আসলে এখন সিভিল সোসাইটি তো একটা ছিল বা শক্তিশালী সিভিল সোসাইটি বলা হচ্ছিল, এখন দেখা যাচ্ছে যে তারাও মার্জিনালাইজ বা আছে কি আপনি তো প্রশ্নই তুলছেন যে আছে কিনা। আমি আসছি আপনার কাছে, জাস্ট দু লাইনে যদি উত্তর দেন। আছে, আমি 2 লাইনে উত্তর দেবো। দেখুন, যে টিউনিসিয়া ইজ এ গ্রেট এক্সাম্পল, ফাইন, কিন্তু আমরা যেটা করছি এবং করণীয় সেটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশ আমরা ঠিক পথে যাচ্ছি এবং ইকোনমিক্যালি যেভাবে আমরা এগোচ্ছি, ডক্টর সাহেব খুব ভালোভাবে বলেছেন, এবং এটা তার সঙ্গে যে সমস্যাগুলো আছে সেটাও তিনি বুঝে বলেছেন, এবং টিপিক্যালি অ্যাজ এ স্টুডেন্ট অফ টিচার অফ ইকোনমিক্স, হুইচ ইজ হোয়াট আই এক্সপেক্ট, যে উনি বলবেন এটা। তো আমি সেখানে আগে এই কথাটাই শুধু বলবো আপনাকে, দেখুন আজকে আমাদের যে কথাগুলো বলা হচ্ছে, বিভিন্ন বিদেশি কথা আপনি বলেছেন, কিন্তু আমাদের দুঃখ যে মিডিয়াটা কি, আমাদের মিডিয়াটা কি রোলটা প্লে করছে সেখানেও দেখতে হবে। দেখেন যে আমাদের আজকে শাহাদাত বলে একটা ছেলে, ক্রিকেটার না, হি হ্যাজ টার্নড হিম ইন অন দ্য অ্যাডভাইস অফ দ্য সুপ্রিম কোর্ট। সেই খবরটা আমি কিন্তু বাংলাদেশের কোনো কাগজে পড়িনি। কোথায় দেখলাম বলেন আপনি? টেল মি। বিবিসিতে স্ক্রলে দেখছি, সিএনএন স্ক্রলে পড়লাম এটা আমি। কেন বলেন আপনি কথাটা, কেন বলেন? বিকজ দিস ইজ এ নিউজ ফর দেম, কিন্তু আমাদের কাছে কোনো নিউজ না। কেন ইউরোপ আমেরিকাতে এরকম ঘটনা কত ঘটছে, কই সেগুলো তো আমরা তো বলি না। একবার আমাদের কোনো মিডিয়াতে লেখেনি একটি কথা যে 2007-এ জুলাই মাসে 7 জুলাইতে লন্ডনে যে আন্ডারগ্রাউন্ডে যে বম্বিং হলো, কতজন লোক মারা গেল, একটা খবরের কাগজে এবং টেলিভিশনে কেউ কোনো উল্লেখ করেনি। যে আমি বোধহয় প্রথম উল্লেখ করছি। আমি একটা সেকেন্ড ভাই আপনাদের, এগুলো আমি বলছি এই জন্য যে আমাদের মিডিয়া হ্যাজ এ বিগ রোল টু প্লে। আপনি দেখেন যে বিদেশে আমাদের যে অবস্থার কথা বললেন, যে এখন নাকি সেটা বোধহয় আপনি আনবেন, যে আমাদের সম্ভাবনাকে আমরা কিভাবে নিয়ে আসবো সামনে, বা ভালো কি হতে পারে, যখন সেই প্রশ্ন আপনি করবেন তখন আমি কিছু উত্তর দেবো আপনার কাছে। জি, আসলে আমরা যখন আলোচনা করি তখন আমরা অনেক সময় খুব সিলেক্টিভিটি বায়াসে ধরি। যেমন মনে করেন যে রাষ্ট্রদূত রহমান যেটা বললেন যে বাংলাদেশ ব্যাংক অর্থ পাচার আইন নিয়ে কাজ করছে, এর যদি পটভূমিকা দেখেন তাহলে হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে পরিস্থিতি 9/11 হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে সব জায়গায় এই অর্থ পাচার আইন এবং কাউন্টার টেরোরিজম সেল করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে যুক্তরাজ্যের কথা বললেন, বাংলাদেশ ব্যাংকের এই অর্থ পাচার আইনটি এবং তার সংক্রান্ত যত বিষয়, এগুলো সবই হচ্ছে যুক্তরাজ্যের যে প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ হচ্ছে যে ওদের যে দাতা সংস্থা, তাদের অর্থায়নে হচ্ছে। তা আমি সেটার বিষয়ে বলছি না, কিন্তু আমি মৌলিক বিষয়ে যেতে চাই। সেটি হচ্ছে যে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা কোন সময়
কাকে দোষারোপ করব সুবিধা মতো সময়ে, আবার তার কাছে যে নতজানু হব, সেটাই প্রশ্ন। এবং সেক্ষেত্রে যেটা আমরা কখনো বলবো যে বিশ্বব্যাংক এই কারণে খুব খারাপ, কারণ পদ্মা সেতুতে ঋণ দিয়েছে, আবার বিশ্বব্যাংক যখন আমাকে বলবে যে খুব ভালো, তখন আমি সেটা বলবো। তার মানে হচ্ছে যে বিষয়টা আমার কাছে আসলে মৌলিক। আমরা কি, যেটা ওনার ক্ষেত্র, আমাকে মাফ করবেন যে আপনার ক্ষেত্রে যাচ্ছি, ভারসাম্যপূর্ণ স্বকীয় উন্নয়নমুখী কূটনীতি কি বাংলাদেশ আছে কিনা, ব্যালেন্সড অটোনমাস ডেভেলপমেন্টাল ডিপ্লোমেসি। এবং সেই প্রক্রিয়ায়, কারণ পৃথিবী কিন্তু বদলেছে, আগেকার মতো আপনি সাদা কালো দেখতে পারেন না, অনেক রকমের মাল্টিল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট দেখতে পারেন। যেমন চীনের রাইজ হয়েছে, কিন্তু চীন কি মুখোমুখি যুদ্ধ করছে? বা আপনার আজকে রাশিয়া সিরিয়াতে যাচ্ছে, তার মানে হচ্ছে যে পুরো পরিস্থিতির যে কৌশলগত পরিবর্তন। এবং সেখানে যেমন ধরেন ভারতের কথা, ভারতের সারা জীবনের এর অবস্থান ছিল হচ্ছে যে প্যালেস্টাইনি জনগণের পক্ষে কথা বলা। এবং যখন প্যালেস্টাইনে এই ঘটনাগুলো ঘটছিল ইসরায়েলে, তখন তারা একটা রাজ্যসভায় সভা করতে চেয়েছিল। তাদের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সেই সভা করতে দেননি, এবং নরেন্দ্র মোদী ইসরায়েলে যাবেন। তার মানে হচ্ছে যে আপনি আসলে আপনার কৌশলগত সম্পর্ক কিভাবে সমন্বয় করবেন। আপনি যদি বলেন যে এ খারাপ ও ভালো, সেটি না, আপনার বিকাশ হতে হবে, এবং সেই বিকাশের মাধ্যমে আপনার সমস্যাকে আপনি কৌশলগত উপায়ে নিয়ে যাবেন এবং সম্ভাবনার দ্বার উন্মোচন করবেন। অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে, যেমন আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা বা জিএসপির ব্যাপারে সমস্যা। আমরা এও জানি যে হচ্ছে যে চীনের যে 40তম বর্ষপূর্তি উপলক্ষে চীনের এক প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর আসার কথা ছিল। আমরা এই যে পরিস্থিতির মধ্যে পড়েছি, আমরা এও লক্ষ্য করেছি যে আমাদের যে রেমিটেন্স বেড়েছে, কিন্তু আমাদের যে সনাতন বাজার, অর্থাৎ হচ্ছে যে দুটো, একটি হচ্ছে সৌদি আরব, আরেকটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই, সেখানে কিন্তু বিশাল আকারের কমেছে। তার মানে হচ্ছে যে প্রশ্ন করতে হবে, এবং যে প্রশ্নর উত্তর কিন্তু নিহিত আছে বাংলাদেশের সংবিধানে। বিশেষ করে বাংলাদেশের যে চেতনা, অর্থাৎ হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণাপত্র, সেখানে যদি আপনি 3টা বিষয় লক্ষ্য করেন, মানবিক মর্যাদা, তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে সমতা, এবং তৃতীয় বিষয় হচ্ছে সামাজিক ন্যায় বিচার। এই প্রত্যেকটা দ্বন্দ্বের যদি আপনি অবজেক্টিভ একটা অ্যানালিসিস করেন, সেখানে কোনো জায়গায় কিন্তু এক একটা খুঁটি হেলে যাচ্ছে, করে যাচ্ছে। তার মানে বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষ, দক্ষিণ এশিয়ায় কোনো দেশ কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়নি। হয় কোনো তৃতীয় দেশে হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া, সেখানে হয়েছে। তার মানে হচ্ছে যে যখনই গণতান্ত্রিক পরিসর এবং উন্নয়নমুখী নীতি এবং আমাদের কোনো দিকে ঢিলে ঢালা না। দেখেন, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করেন, তিনি কিন্তু ওআইসিতে গেছেন, কারণ তিনি জানেন যে বাংলাদেশের বৃহত্তর মানুষ হচ্ছে মুসলমান, এবং তারা লক্ষ্য করেছে যে তারা কিভাবে 47 পূর্ব, তার যদি আত্মজীবনী পড়েন সেখানেও পরিস্থিতি দেখবেন। তার মানেটা আমি বলার চেষ্টা করছি যে আমাদের যে সংবিধান, আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেখান থেকে আমরা ভারসাম্যহীনতার মধ্যে আছি। এবং দ্বিতীয় যে বিষয়টা খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমরা যদি অ্যাক্ট অফ ডিনায়ালে যাই, সেটা কিন্তু হবে না। আমাকে বিষয়টা ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে, আমাদের রাষ্ট্র দেখবে যে কেন এই ঘটনাগুলো ঘটেছে, বিদেশিরা নিহত হয়েছে, যে লোকই নিহত হোক, দেশি লোক নিহত হোক, বিদেশি লোক নিহত হোক, এটা কোন দেশে কি করছে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে দুজন ব্যক্তি প্রাণ ঘটেছে। সেটা আমাদের আসলে মুশকিল হয় কি, যে আমরা দেখি লঞ্চ ডুবিতে এতজন মারা গেছেন, অর্থাৎ হচ্ছে আমরা দেখতে অভ্যস্ত সংখ্যা দিয়ে, কিন্তু মানুষগত দিক নিয়ে না। তো সেইখানে আমাদের এই বিষয়ের ফলে সমস্যা তৈরি হয়েছে। তাহলে কেন সমস্যা তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমি তৃতীয় বিষয় বলে আমি শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আমাকে মনে রাখতে হবে যে যদি অর্থনৈতিক বিষয় হয়, চূড়ান্ত অর্থে তা রাজনৈতিক, এবং যে কোনো বিষয়ের কূটনৈতিক সম্পর্ক চূড়ান্ত অর্থে রাজনৈতিক। তার মানে হচ্ছে যে সমাধানটা খুঁজতে হবে রাজনীতি। এবং তৃতীয় যে বিষয়, আমি মনে করি যে পেশাজীবীরাদের রাজনৈতিক
রাজনৈতিক কাজে অংশগ্রহণ বাট কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত না হওয়া, সেটার উদাহরণ কিন্তু তিউনিসিয়া থেকে বাংলাদেশে বেশি। আপনি যদি খেয়াল করেন 90 সালে যখন আমরা লক্ষ্য করেছি সুপ্রিম কোর্ট কিরকম ভূমিকা রেখেছে, আইনজীবীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সাংবাদিকরা, পত্রিকায় আপনার এক অংশ বন্ধ করে রেখেছে। যে তার মানে হচ্ছে যে আমাদের যখনই আমরা দলদাসে পরিণত করেছি যারা পেশাজীবী সংস্থা, তখনই আসলে আমরা এই উত্তরণের, কারণ আমাদের অনেক সময় তো সিভিল সোসাইটির একটা ভূমিকা থাকে, সেই ভূমিকা তখনই তারা রাখতে পারে যদি সে তার স্বার্থহীনতার বাইরে যে ভূমিকা রাখতে পারে। সেটা কিন্তু দেখা যাচ্ছে না বলেই আমরা অনেক সময় এটার মধ্যে সম্ভব হচ্ছে না, কিন্তু এটা রাজনৈতিক বিষয়কে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। পাঁচজন ব্যক্তি দুতিয়ালি করে দুই নেত্রীকে একসঙ্গে বসেছিলেন, আমরা সেই সমস্ত দেখেছি। এখন তো 50 জনও পারছেন না। অ্যাম্বাসেডর আলী রহমান, বোধহয় এরপর আর আমি আপনার কাছে আসতে পারবো না। সো আচ্ছা, দেবেন আপনি 1-2 সেকেন্ড দেবেন আমাকে? না, আপনি বেশি বলতে পারবেন না, ঠিক আছে। জি, আমরা অনেক দূর এগিয়ে গেছি সমাধান, কিন্তু যে মহিলাটি শুরু করলো তার নামটা আমরা বলিনি। তার নাম রিটা কার্টস, এবং তিনি আজকে যে সমস্যাগুলির কথা আমরা আলাপ করছি সেই অবস্থাটা তিনি সৃষ্টি করেছিলেন। তাকে এখন খুঁজে টেলিফোনে পাওয়া যায় না, তিনি টেলিফোনে আসেন না। ডিপ্লোমেসির কথা তিনি বলেছেন। দিস ইজ মাই এরিয়া অফ ডিবেট এন্ড ডিসকাশন। দুটো কথা বলেছেন, একটি হচ্ছে ডিপ্লোমেসি, আর একটি মুক্তিযুদ্ধের চেতনার কথা প্রোক্লেমেশন থেকে তিনি উদ্ধৃত করেছেন। ওটা তো আমি আর বলছি না, কারণ দ্যাট ইজ দেয়ার ভেরি মাচ ইন মাই হোল সিস্টেম। দেখুন, ডিপ্লোমেসি হচ্ছে যে এটা কখনো সোজা পথ না। ডিপ্লোমেসি সবসময় হচ্ছে আপনার ওই অলিগলিতে যেতে হয় সবসময়। ইট ইজ নেভার এ স্ট্রেট লাইন। এবং দিস ইজ হোয়াট আই হ্যাভ লার্নড, এবং এইভাবেই আমরা কাজ করি। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে সবাই কি করে? আমার উত্তর না, সবাই করে না। আজকে পর্যন্ত আমি বিদেশি কোনো কাগজে কোনো রাষ্ট্রদূতকে দেখলাম না যে একটা আর্টিকেল লিখলো যে বাংলাদেশের অবস্থা এই আছে, ভালো আছে, কোনো সমস্যা নেই, আপনারা আসেন। কার আর্টিকেল বেরোলো, লিখলো কে? ওয়ান মিস্টার সাজিব ওয়াজেদ জয়। সে বাচ্চা জয়কে আমি দেখেছিলাম, কোলে করেছি, সেই জয় এখন বড় হয়ে গেছে। তার আর্টিকেল বেরোলো, ওয়াশিংটন টাইমসে বেরোলো। ইটস এ ভেরি গুড আর্টিকেল, ভেরি ওয়েল রিটেন আর্টিকেল। আমাদের কোনো রাষ্ট্রদূত লিখলেন না। আমি কিন্তু আপনার ওইখানে আমি একমত যে সমস্যা তো আমাদের আছে তো, কিন্তু এটাও বলবো যে তারা যে করছেন না একেবারে তা না, তাদের কেউ কেউ ভালো কাজ করছেন, কিন্তু আমি চাই তারা আরো ভালো করুক। এটা হলো আমার সরকারের দায়িত্ব, যে সরকারের জন্য তাদেরকে বাধ্য করে যে আমাদের অনেক রকমের পদ্ধতি আছে, আমরা সেই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারি, যে তুমি যদি এটা করতে না পারো তাহলে তোমার এই এই অবস্থাটা হবে, আমরা তোমাকে নামিয়ে দেব। উপায় আছে আমাদের, করেছি আমি নিজে করেছি। তো সেখানে যেটাকে আমি বলি যে ডিপ্লোমেসি হচ্ছে যে এটা, ওই যে বললাম যে হাফ ফুল অ্যান্ড হাফ এমটি, দুটোই আছে এখানে। এবং আপনি যেটা বললেন ঠিক আছে, কিন্তু এটা খুব ভালো কথা বলেছেন আপনি, যে বাংলাদেশ সংবিধান এবং যেটা নিয়ে আমরা গর্ব করি, যেখানে আপনার যা আপনি বললেন তাছাড়া আর অনেক কিছু রয়েছে, যে আমাদের যে বিশেষ বিশেষ অংশ যেটাকে আমরা কখনো পরিবর্তন করতে পারবো না, সেই সংবিধানে যা আছে যে দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে যার সেই স্বাধীনতার যে আমাদের ভিতরে থাকবে, যার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, আমি এটা বুঝি ভালোভাবে। আমি বলছি না যে আর কেউ বোঝেন, অবশ্যই বোঝে, সবাই বোঝে, যারা করেছে তারা বোঝে। এই চেতনাটা কি, যখন আমি পাকিস্তান থেকে চাকরি ছাড়লাম জেনেভাতে, আমি রেফিউজি হলাম, 9 মাস রেফিউজি ছিলাম, আমি কখনো ভাবিনি এটা, এবং এখনো মনে করি সেটাই ছিল দ্য মোস্ট গ্লোরিয়াস পিরিয়ড অফ মাই ক্যারিয়ার, অফ মাই লাইফ। তো কাজেই এগুলো আছে, থাকবে, এবং সেই চেতনাই কিন্তু
আমাদেরকে বাঁচিয়ে রাখবে, বাঁচিয়ে রেখেছে। দেখুন ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে যে কথাটা আপনি বললেন, ইয়েস আর নো। দি ফ্যাক্ট যে যখন ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিল না পদ্মা সেতুর, তখন একটা হতাশা নেমে আসলো। না, আমাদেরকে যেটা ওনার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কোনো না, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে সুবিধা মতো ঠিক আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেটি ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে যারা, তারা বলবে সার্টিফিকেট পজিটিভ হলে বলবে ওরা বলেছে এটি, না, আর ঠিক যখন আছে। পছন্দ হবে না তখন ওদের নানা ধরনের ত্রুটি বিচ্যুতি খুঁজে বেড়াবেন এবং That বলবেন। is true, that is true. But then this is also fact যে আমরা সরকার সিদ্ধান্ত নিল ঠিক আছে আমরা ওয়ার্ল্ড ব্যাংক দেবে না টাকা, আমরা করব। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক টাকা তো বন্ধ করেনি, অন্য ক্ষেত্রে টাকা আসছে, বহু টাকা আসছে, বিলিয়ন বিলিয়ন ডলার টাকা দিচ্ছে আমাদেরকে দারিদ্র্য বিমোচনের জন্য যেমন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলবো আমি যে দেখুন যে দেশ, উনি বঙ্গবন্ধুর কথা বলেছেন, আমার খুব ভালো লাগলো, শুনতে ভালো লাগলো যে যে তিনি বলেছেন কথাগুলো, যে বঙ্গবন্ধু যদি যে জীবিত থাকতেন তাহলে বাংলাদেশের অবস্থা কি হতো, এবং ইকোনমিক্যালি যে কথাগুলো বলা হয়েছে সেখানেও আমরা কোথায় যেতাম, আজকে যেতে পারতাম। কাজেই যখন আমরা বাংলাদেশের কথা বলি, যে দেশের কথাই বলি, যুক্তরাজ্যের কথাই বলি, সে তারা আমাদের অনেক সাহায্য করেছে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়। কাজে তাদের সেই সেন্সিটিভিটিটা বেশি হওয়া উচিত ছিল, হয়নি আনফর্চুনেটলি। এবং এই জন্য কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন যে, ওই লন্ডন থেকে বলছেন তিনি যে প্রাইম মিনিস্টার ক্যামেরুন শুড পে অ্যাটেনশন টু প্লেসেস লাইক দি মস্ক। ইস্ট লন্ডনে আপনি যান, আপনি অবাক হয়ে যাবেন যে সেখানে কিভাবে তারা এই যে কি বলে জঙ্গিবাদ ছড়াচ্ছে ছাড়া। আমরা একেবারেই শেষের দিকে ছোট্ট আরো দুটো মন্তব্য একটু শুনতে চাইবো। একটি হচ্ছে যে আপনি মন্ত্রিসভার সিদ্ধান্ত শুনেছেন গতকালকে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় পরিচয় এবং দলীয় প্রতীকে হবে এখন থেকে, এবং সব পর্যায়ের নির্বাচন, এবং আরেকটি খবর বেরিয়েছে যে সচিবালয় এবং শেরেবাংলা নগরে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং সেই সঙ্গে মন্ত্রীদের বাড়ির সবাই মন্ত্রীরা এক ছাদের নিচে চলে আসবেন তারা। সো এই সিদ্ধান্তগুলো কিরকম মনে হচ্ছে? 2 মিনিট সময় আপনার জন্য, শেষ করতে হবে। আচ্ছা, আমি খুব পরিষ্কার করে যেটা দেখতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন কি রাজনৈতিকভাবে হবে, না হচ্ছে যে আপনার দল নিরপেক্ষভাবে বা স্বাধীনভাবে অবস্থান করবে। আমরা কি চাই আর না চাই, পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যেখানে হচ্ছে যে একজন নেতা, অন্যরা সবাই হচ্ছে তার অনুসারী, এবং পরিস্থিতির মাত্রা এমন পর্যায়ে গেছে যেখানে হচ্ছে যে দল ভিত্তিকই আসলে নির্বাচনগুলো হয়। কারণ আমরা অতীতে লক্ষ্য করেছি কারিগরিগত কারণে বলা হয় যে অমুক দল কর্তৃক সমর্থিত, বা আমরা এও লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার নির্বাচনে কে মেয়র হবেন সেটাও কিন্তু দল ভিত্তিকভাবেই বলে দেওয়া হয়। এবং দল ভিত্তিক বলতে আমরা যদি লক্ষ্য করি ওই দলের সাধারণ সম্পাদক বা সভাপতি বলেন তাহলে তো ধরেই নেওয়া হবে যে এটা ঠিক, মানে পত্রিকা কি বললো, আমরা সেটাও লক্ষ্য করেছি। সেটাকে এখন আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে স্থানীয় সরকার রাজনৈতিক দল ভিত্তিক হয়ে থাকে, যেমন ব্রিটেন, সেখানে রাজনৈতিক দলের হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে প্রক্রিয়ায় এটা হবে সেই প্রক্রিয়ার আসলে রাজনৈতিকগতভাবে জনগণ আসলে কতটুকু অংশগ্রহণ করবে তাদের নেতা নির্বাচনে, সেটি কিন্তু মৌলিক প্রশ্ন। কারণ আমরা 5ই জানুয়ারি নির্বাচন কিন্তু লক্ষ্য করেছি যেখানে অধিকাংশ সদস্যর বিপরীতে কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেননি, যার ফলে জাতীয় সংসদের অধিকাংশ সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তা আমরা যদি এটা লক্ষ্য করি তার মানে হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতির একটা প্রশ্ন আমাদের মাঝে আছে এবং সেই প্রশ্নকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। দ্বিতীয় যে বিষয় বলে, যেহেতু আমি শেষে বলছি, আমি খুব আশাবাদী মানুষ, এবং আশাবাদী মানুষ বলেই আমি কিছুক্ষণ আগে আপনাকে উদাহরণ দিলাম যে তিউনিসিয়ার থেকেও কিন্তু বড় কাজ বাংলাদেশের মানুষ করেছে। মুশকিল হচ্ছে দুটো, একটি হচ্ছে যে যখন যারা ক্ষমতায় থাকেন দল নিরপেক্ষভাবে, তারা জনসম্পৃক্ততা এবং জনবিচ্ছিন্নতাকে কতটুকু আসলে দেখেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারা যখন সরকারে থাকেন
তখন আসলে নীতি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশকে সামনে রেখে কতটুকু দেখেন বা তাদের ক্ষমতা টিকিয়ে থাকার জন্য কতটুকু দেখেন। তৃতীয় প্রশ্ন, এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র কি নাগরিক রাষ্ট্রে পরিণত হয়েছে কিনা। নাগরিক রাষ্ট্রে পরিণত হলে তার রাজনৈতিক অধিকার যেমন নিশ্চয়তা করা দরকার, তেমনি একইভাবে তার অর্থনৈতিক অধিকার এবং সামাজিক অধিকার নিশ্চয়তা দেওয়া দরকার। সেই অধিকারের আমরা কি সেটা এক্সারসাইজ করতে পারছি কিনা, এই প্রশ্ন কিন্তু আমাকে দেশের পরিস্থিতি করবে। এবং শেষ কথা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ বিষয়কে আপনি যদি আন্তর্জাতিক বা অন্যান্য বিষয়ের সাথে তাল মেলান, তাহলে হয়তো সাময়িক আপনার আর পয়েন্ট বাড়তে পারে, কিন্তু কোনো সময় কিন্তু আপনি পাশ কাটিয়ে যাওয়া বিষয় কিন্তু আরো বড় আকারে আঘাত আনে। সেই জন্য আমাদের আসলে এক ধরনের আলাপ আলোচনা, সংযুক্তি, সংশ্লিষ্টতার মাধ্যমে রাজনৈতিক প্রশ্নকে রাজনীতিভাবে নিতে হবে। কারণ তা না হলে আমাদের যে অর্থনৈতিক সম্ভাবনা, আবার সাথে সাথে যে ধরনের চ্যালেঞ্জ, সেটা যুবকদের কর্মসংস্থান বলেন বা ফ্যাক্টরিতে স্কিল অর্থাৎ দক্ষতা নাই সেরকম মানুষের অভাব বলেন, বা রাস্তায় চিকিৎসার অভাবে মারা যাওয়া বলেন, অথবা কারো শক্তিশালী কোনো লোকের গুলিতে আহত হওয়া বলেন, এই যে একটা শান্তি, সৃজনশীলতা এবং মানুষের বিকাশের জন্য যে রাষ্ট্র আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেটা কিন্তু এখন একটা পর্যায়ের মধ্যে আছে, যে পর্যায়টা মানুষ কিন্তু মনে করছে না যে সেই ধরনের এক ধরনের স্ট্যাবিলাইজ সিচুয়েশন আছে। অ্যাম্বাসেডর রহমান, খুব সংক্ষেপে। খুব সংক্ষেপে বলবো আমি, যে 5ই জানুয়ারির ইলেকশনের কথা বলা হয়েছে, তো সে কি প্রেক্ষিতে হয়েছে সেটা আমরা জানি। যখন প্রধানমন্ত্রী বেগম জিয়াকে ডাকলো যে আপনি আসেন, আপনি কি মন্ত্রিত্ব চান, আপনি যা চান আপনাকে দেওয়া হবে, লেট আস ডু দ্য ইলেকশন টুগেদার। শি রিফিউজ টু কাম, বলে যে না, আপনাকে রিজাইন করতে হবে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী রিজাইন করে না। তিনি ইলেকশনে আসলেন না। কাজে সেখানে যদি নির্বাচনে তিনি না আসেন, নির্বাচিত যারা হয়েছেন তারা যদি বেশি হয়ে থাকেন, সেখানে সরকারকে কোনো রকমের দোষ দেওয়া যাবে বলে আমি মনে করি না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে দেখেন, আমাদের বাংলাদেশের কথা ছেড়ে দিন আপনি, একটা বিদেশি সংস্থা IRI, তারা রিপাবলিকান একটা সংগঠনের, রিপাবলিকান পার্টি আমেরিকার সংগঠন। তারা কিন্তু বাংলাদেশের বন্ধু না, পার্টিকুলারলি ফ্রেন্ডস না। তাদের একটা সমীক্ষা আপনি দেখেছেন, যে সেখানে আজকে শেখ হাসিনার তার পপুলারিটি 70%, 65-70, তার পার্টির হচ্ছে সরকার প্রায় 56%, পার্টি তার চেয়েও কম, আবার 50%। এই সমীক্ষার ফলাফল যদি একটু 6 মাস পরে অন্যরকম হয় বা 6 মাস আগে অন্যরকম হতো, আচ্ছা, আমি কথা শেষ তাহলে করি। আপনার বক্তব্য কি হতো? না, আপনার কথাটা হলো যেটা হয়েছে, আপনি লোক, আপনাকেও তো অ্যাজ এন অ্যাঙ্কার আপনাকেও তো থাকতে হবে একটা আপনার স্ট্রেট লাইন। ইউ হ্যাভ আস্কড মি আ কোশ্চেন, আই এম আনসারিং দ্যাট কোশ্চেন, যে দিস ইজ হোয়াট IRI হ্যাজ সেড। এখন যেহেতু এটা বলা হয়েছে বর্তমান সরকারের পক্ষে, এই জন্য যদি আমি বলি যে সব খারাপ, ভুল, এটা তো ঠিক হবে। তারা বলেছে এটা, এবং উই অ্যাকসেপ্ট ইট। ঠিক আছে, তাদেরকে ভুল প্রমাণ করেন, আপনি ব্রিং অ্যানাদার বডি টু প্রুভ ইট। লাস্ট বাট নট দি লিস্ট হচ্ছে যে, দেখুন, আমি শুধু অপটিমিস্টিক না, I have a facile optimism. I'm of course optimistic about my country, এবং যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেখানে যে রোড ব্লকসের কথাগুলো বলা হয়েছে, I appreciate that. সেগুলোকে আমাদের সামনে খেয়াল রাখতে হবে যেন আমরা এটাকে অতিক্রম করতে পারি, এবং পারবো আমরা। যে দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, আমরা এটা বীরের জাতি, আমরা পারবো না বলে এমন কিছু নেই। আজকে আপনি অবাক হবেন যে পদ্মা সেতু 14% আমরা মেন কাজটা শেষ করে ফেলেছি, এবং আর বাকিটা আমি বলছি আপনাকে 2018-এর ভিতরে পদ্মা সেতু শেষ হয়ে যাবে। তো আপনি ক্রেডিট দেবেন না সরকারকে? ঠিক আছে, খুব খারাপ কাজ করছেন আমরা, কিন্তু দিস ইজ সামথিং
যেটা আপনাকে দিতে হবে। মেয়ারলি বিকজ আই ডু নট লাইক এ পলিটিক্যাল পার্টি, কাজে আপনাকে যা কিছু তারা করবে সব খারাপ, প্লিজ এটা বলবেন না। ফর গডস সেক, গড উইল নট ফরগিভ আস ইফ ইউ ডু সো। আপনাকেও ক্ষমা করবে না, কাউকেই করবে না আমাদের। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অ্যাম্বাসাডর ওয়ালি রহমান, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, আমরা নানা বিষয় নিয়ে সাম্প্রতিক আলোচনা শুরু করেছিলাম। শেষের দিকে যে প্রসঙ্গ, স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত কি উচিত না, সচিবালয় কোথায় থাকা উচিত, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, সেই প্রসঙ্গে নাই যাই। বাংলাদেশের অপার সম্ভাবনা, অ্যাম্বাসাডর ওয়ালি রহমান যেমনটা বলেছেন, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর অর্থনীতিবিদ তিনিও বলেছেন। তবে কারো কারো মধ্যে বা অনেকের মধ্যে এই সংখ্যাও আছে, সবার মধ্যে না থাকলে, যে হোঁচট খাবার আশঙ্কাও কিন্তু অনেকের মধ্যে আছে এবং হোঁচট খাওয়ার ইতিহাস কিন্তু আমাদের রয়েছে, সেটি অ্যাম্বাসাডর ওয়ালি রহমানের কথাবার্তায় মাঝে মধ্যে এসছে। এবং বাংলাদেশের ভাবমূর্তি এখন যেভাবে নানা মহল থেকে তৈরি করবার চেষ্টা হচ্ছে, আলোর বিপরীতে যেভাবে অন্ধকারের চিত্র দেখানোর চেষ্টা হচ্ছে, সেটি সত্য যে দেশের ভেতর থেকে হচ্ছে, দেশের বাইরে থেকে হচ্ছে। কারণগুলো কি সেগুলো খতিয়ে দেখা দরকার এবং ভালোকে মন্দ বলা বা মন্দকে জোর করে ভালো বলার মধ্যে কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এবং সেখানে আমাদের দায় কতখানি এই যে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে সেটিও চুলচেরা বিশ্লেষণ করবার দরকার। তবে অ্যাম্বাসাডর ওয়ালি রহমান দীর্ঘদিন যাবৎ তিনি দীর্ঘদিন কূটনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এখনও বা নানা ধরনের গবেষণা ক্রিয়াকর্মের সঙ্গে রয়েছেন, বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করছে। তিনি বেশ দৃঢ়তার সঙ্গে যারা আমাদের দিকে নেতিবাচকভাবে আঙুল তুলে নানান কিছু দেখাবার চেষ্টা করছেন, বিশেষ করে বাংলাদেশের সীমানার বাইরে থেকে, তাদের দুর্বলতাগুলো তিনি বেশ দৃঢ়তার সঙ্গে তুলে ধরবার চেষ্টা করেছেন এবং মোটামুটিভাবে এক ধরনের পাল্টা চ্যালেঞ্জ করবার মতো জায়গায় সেই সক্ষমতা হয়তো তিনি মনে করেন তার মধ্যে আছে বা বাংলাদেশ রাষ্ট্রের মধ্যেও আছে। যদি এই জায়গাটা ডক্টর তিতুমীর মনে করেন যে বাংলাদেশকে আরও ভারসাম্যপূর্ণ, স্বকীয় এবং উন্নয়নমুখী কূটনীতি চর্চা করতে হবে। দুজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন এবং বাংলাদেশের প্রচুর মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে নিহত হয়, এই প্রশ্ন আমিও গত কয়েকদিন তুলেছি এবং সেগুলো নিয়ে খুব একটা হইচই হয় না, অথচ দুজন নাগরিক নিহত হলেন দুটো দেশে, সেটি নিয়ে বেশ হইচই হচ্ছে। এটির একটি ব্যাখ্যা আমার একজন অতিথি দুদিন আগেই দিয়েছেন যে আমরা আমাদের নাগরিকদের ব্যাপারে হয়তো অত দায়িত্ববোধ আমাদের নেই, অত সচেতন আমরা নই বা অত মানবিক আমরা নই বিদেশিরা যতটা, বা তাদের যতটা জবাবদিহি তাদের জনগণের কাছে করতে হয় রাষ্ট্রগুলোকে, সে কারণেই হয়তো তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে। তবে একথা নিয়ে কোনো দ্বিমত থাকবার সুযোগ নেই যে বাংলাদেশের নাগরিক হোক আর বিদেশি নাগরিক হোক, প্রত্যেকের জীবন রক্ষা করবার দায়িত্ব কিন্তু এই রাষ্ট্রের এবং প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সে বিষয়ে কোনো রকমের কার্পণ্য করা চলবে না, কোনো ধরনের অবহেলা করা বা এড়িয়ে যাবার প্রয়াস নেবার সুযোগ নেই। বাংলাদেশে জঙ্গি আছে কি নেই এর সহজ উত্তর যে যেভাবে কি কেউ হয়তো নিজের স্বার্থে এখানে জঙ্গি প্রচুর আছে বলবার চেষ্টা করতে পারেন, কেউ হয়তো নিজের দায় এড়াবার জন্য বলবেন এখানে কোনো জঙ্গি নেই বা জঙ্গি তৎপরতা নেই। পৃথিবীর সব দেশই আছে, বাংলাদেশও আছে। বাংলাদেশে খানিকটা নানান কারণে ধর্মীয় সহ নানান বিচার বিবেচনা এখানে সুযোগটাও হয়তো বেশি এবং তার ভৌগোলিক অবস্থানের কারণেও সুযোগটা বেশি। তবে এই জঙ্গি তৎপরতা বিস্তার লাভের যে পথগুলো সেগুলো কিছু কিছু আন্তর্জাতিক সহায়তায়, কিছু কিছু নিজস্ব উদ্যোগে বন্ধ করবার চেষ্টা হচ্ছে, কিন্তু যে মৌলিক কারণগুলো অর্থাৎ অর্থনৈতিক দুর্বলতা, অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক দুর্বলতা, রাজনৈতিক ক্ষেত্রে যেগুলো রয়েছে সেগুলো যদি, এবং সেই সঙ্গে সামাজিক যে দুর্বলতাগুলো রয়েছে, এবং বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে প্রোক্লেমেশন, সেখানে যেটি আমাদের সংবিধানে সন্নিবেশিত রয়েছে, সেখানে যে চেতনার কথা বলা হয়েছে, সেই জায়গাগুলো যদি বাংলাদেশ যথাযথভাবে অ্যাড্রেস না করতে পারে তাহলে এই জায়গায় সমস্যাগুলো হয়তো থেকেই যাবে। কিন্তু বাংলাদেশ যে জঙ্গিবাদের একটা চারণভূমি হবে সেটি হবার কোনো সম্ভাবনা নেই, কারণ বাংলাদেশের মানুষের মনন সেটিকে কখনই পারমিট করে না। কাজে এই জায়গাটা আমাদেরকে বেশ ভালোভাবে অ্যাড্রেস করতে হবে এবং যৌক্তিকতার ভিত্তিতেই কিন্তু এই কাজগুলো করা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।